স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। সঙ্গে আছে আমি অনিমেষ পাল। সবশেষ খবর নিয়ে থাকবো আমি সুমনা সিরি। তবে শিরোনাম জানাবো সবার আগে। স্বাস্থ্য অধিদপ্তরের কোটিপতি গাড়ি চালক মালেক গ্রেপ্তার, দেহরক্ষী নিয়ে চলেন রাজুক কর্মচারী বাবু। বরখাস্তের জেরে ইউএনও ওয়াহিদার উপর একাই হামলা চালায় মালি রবিউল, আদালতে স্বীকারোক্তি। প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার, সীমান্তে প্রবেশের অপেক্ষায় ভারতের চালান। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাত ৯টার বাংলাদেশে আপনাদের স্বাগত জানাচ্ছি। একটি ১০ তলা আর একটি ৭ তলা সহ রাজধানীতে ৩টি বাড়ি ও ১০ কাঠা জমির ওপর ডেইরি ফার্ম। শত কোটি টাকার অর্থ সম্পদের মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। জাল নোট ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে আজ গ্রেপ্তার করেছে র্যাব। অভিযোগ আছে নিয়োগ ও বদলি বাণিজ্য করে শূন্য থেকে কোটিপতি গাড়ি চালক মালেক। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরপুল চলছে ১০ তলা ভবনের নির্মাণ কাজ। এর মালিক স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক। ১১ কাঠা জমির উপর রাজধানীর উত্তরার কামারপাড়ায় ৭ তলা এই বাড়ির মালিকও আব্দুল মালেক। নাম দিয়েছেন হাজি কমপ্লেক্স। বাড়ির সাজসজ্জায়ও আভিজাত্য। এখানেই পরিবার নিয়ে থাকেন মালেক। উত্তরার দক্ষিণ রাজাবাড়িতে মালেকের আরেকটি বাড়ি, এটিও ভাড়া দিয়েছেন। তবে এই এলাকায় তিনি বাদল নামে পরিচিত। এ বাড়ির মালিক কে? মালিক সাহেব, আমরা আর কি বাদল নামে চিনি ওনাকে। রাজাবাড়ির একতলা বাড়ির পাশের ১৫ কাঠা জমিতে ছেলের নামে ডেইরি ফার্ম। এখানে ৫০টির বেশি গরু। অষ্টম শ্রেণী পাশ আব্দুল মালেক ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহন পুলে ড্রাইভার হিসেবে যোগ দেন মাসিক ৪,০০০ টাকা বেতনে। এখন তার বেতন ২৫,০০০ টাকা। তবে নিয়োগ ও বদলি বাণিজ্য করে বনে যান কোটিপতি। তিনি তার চাকরি জীবনের বেশিরভাগ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকদের গাড়ি চালিয়েছেন। কোটি টাকার এই পাজেরো গাড়ি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের ব্যবহারের জন্য। কিন্তু এই গাড়িটিও নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন ড্রাইভার আব্দুল মালেক। শুধু তাই নয়, এই গাড়িতে করে তিনি তার ডেইরি ফার্মের দুধ পরিবহনের ক্ষেত্রেও ব্যবহার করেছেন। আর এই ব্যক্তিগত কাজে ব্যবহারের সময় যে তেল খরচ হয়েছে সেই অর্থ তিনি তুলেছেন স্বাস্থ্য অধিদপ্তর থেকেই। তার সাথে যোগসাজশকারী আরও অনেকেই রয়েছেন। শুধুমাত্র কানটি টানলে হবে না, মাথাও টানতে হবে। এখানে চুনুপুটি অবশ্যই বিরাট সম্পদের মালিক হয়ে গেছেন। দুই কাতলারা কী করেছেন সেটাও দেখার বিষয় রয়েছে। সরকারি গাড়ি চালক সমিতির সভাপতি আব্দুল মালেকের আত্মীয় স্বজনদের ৭ জন চাকরি করেন স্বাস্থ্য অধিদপ্তরে। এখানকার ক্যান্টিনও তিনিই চালান। কে চালায়? রতন সাহেব চালায়। রতন সাহেব মালেক সাহেবের কে হয়? আর জের জামাই হয়। জাল নোট ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে রাজধানীর উত্তরা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাব। দীর্ঘদিন যাবৎ সে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে একই পদে থেকে, অর্থাৎ বর্তমান স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হিসেবে এবং ইউনিয়নের সভাপতি হিসেবে তার একটি আলাদা দাপট তার অধিদপ্তরে ছিল। এ সকল বিষয়কে পুঁজি করেই মূলত এই বিপুল অর্থ বৈভবের মালিক উনি হয়েছেন। আব্দুল মালেকের পরিবারের দাবি তাদের কোনো অবৈধ সম্পদ নেই। আগে ড্রাইভার ছিলেন, সে ওভারটাইম করতেন, সেগুলি করে আস্তে আস্তে জমি কিনছে, ব্যবসাও করেন, একটা ফার্ম করে। একটা ফার্ম তো আর ব্যাপার না, একটা ফার্ম ২টা-৩টা গরু থেকে তো ১০টা ১০০টা গরু হয়। সে তো পরিশ্রম করে, তার অবৈধ সম্পদটা কোথায়? আব্দুল মালেকের সম্পদের উৎস অনুসন্ধান শুরু করেছে দুদক। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতিমখানায় বড় হলেও এখন কয়েক কোটি টাকার মালিক, চলেন দেহরক্ষী নিয়ে। পরিবার নিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে ৭ বছরে ভ্রমণ করেছেন ১৬ বার। এ কাহিনী রাজুকের ৩য় শ্রেণীর কর্মচারী শফিউল্লাহ বাবুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শফিউল্লাহ বাবু ২০০১ সালে মাত্র ১,৮৭৫ টাকা বেতনে অস্থায়ী কর্মচারী হিসেবে যোগ দেন। ২০১১ সালে মেয়ে অপসরার নামে খোলেন অপসরা হোমস লিমিটেড কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক বাবুর স্ত্রী কুলসুমি আক্তার লিজা। এই কোম্পানির সব শেয়ার বাবুর স্ত্রী, শ্বশুর আর ভাইয়ের নামে।
না আমার শেয়ার ছিল, ওই তো শেয়ার নিয়ে আসছি ঈদের আগে 200-300 আগে বল আছে। জি জি তাদের পিছনে আপনারা লাগেন না। মালিক মিয়ার কয় টাকা হয়েছে রাজুকে চাকরি কইরা, আপনি এটাও দেখছেন। মিরপুরের পীরেরবাগ এলাকায় এই 8তলা বাড়িটি করেছে অপ্সরা হোমস, যার সাইনবোর্ডে আছে বাবুর স্ত্রীর নাম, যদিও তার স্ত্রী একজন সাধারণ গৃহিণী। এছাড়া মধ্য পীরেরবাগে এই বাড়িটিও করা হয়েছে অপ্সরা হোমসের মাধ্যমে। খোঁজ নিতে গেলে আসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেখে নেয়ার হুমকি। আর শেওড়াপাড়ায় এই বাড়িটিও করা হয়েছে একই কোম্পানির মাধ্যমে। বাবুর পাসপোর্টে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। 7 বছরে 16 বার বিদেশ ভ্রমণে গেলেও রাজুকের অনুমতি নিয়েছেন মাত্র একবার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে একটি গরুর খামার আছে তার, যা তদারকি করছেন বাবুর বড় ভাই। এই ফার্মটা আমার ছোট ভাইয়ের বাবুর। এতিমখানায় বড় হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বাবু, তবে শিক্ষকরা বলছেন সেখান থেকে তিনি দিয়েছেন এসএসসি পরীক্ষা। উনি এখান থেকে এসএসসি পাস করে উনি গেছেন। বাবুর ব্যাপারে গৃহায়ণ মন্ত্রীর কাছে লিখিত অভিযোগও গেছে। তবে রাজুক চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও বাবু প্রসঙ্গে কথা বলতে রাজি হননি কেউ। ফোনে কথা বললেও ক্যামেরার সামনে আসেননি বাবু নিজেও। আমি সামনাসামনি ইন্টারভিউ দিতে রাজি না, প্লিজ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট 227 কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেছেন বলে প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। 2011 থেকে 2019 সাল পর্যন্ত সিঙ্গাপুরে 226 কোটি 30 লাখ ও মালয়েশিয়ায় পাঠিয়েছেন 40 লাখ টাকা। এ টাকার একটি বড় অংশ তিনি খরচ করেছেন মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে। অবশিষ্ট টাকা এখন দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে দুদক। ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পরপরই আত্মগোপনে যান সম্রাট। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করে যুবলীগ। পরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এতে 2 কোটি 94 লাখ টাকার অবৈধ সম্পদের তথ্য দেয়া হয়। এরপর সম্রাটের বিদেশে থাকা সম্পদের খোঁজে শুরু হয় তদন্ত। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর। শুনানি শেষে আজ ঢাকা মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক KM ইমরুল কায়েস রায়ের দিন ঠিক করেন। এ মামলায় শাহেদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের আশা রাষ্ট্রপক্ষের। আর শাহেদের আইনজীবী মামলাটিকে সাজানো দাবি করে খালাসের আশা করছেন। রিজেন্ট হাসপাতালে করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় দেশজুড়ে আলোচনার মধ্যে গত 15 জুলাই সাতক্ষীরা সীমান্তে গ্রেপ্তার হন মোহাম্মদ শাহেদ। পরে তাকে নিয়ে 18 জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে তার একটি গাড়ি থেকে গুলিসহ পিস্তল এবং কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়। উত্তরা পশ্চিম থানায় করা হয় অস্ত্র মামলাটি। বিশেষ ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েসের আদালতে মোহাম্মদ শাহেদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। তিনি দাবি করেন অস্ত্র মামলায় শাহেদের বিপক্ষে সাক্ষীদের বক্তব্যে গরমিল রয়েছে, মামলাটি সাজানো। যেহেতু তাদের নলেজ নাই, কন্ট্রোল নাই, আসামি ছিল রিমান্ডে, নলেজ কন্ট্রোল পজিশন নাই এবং উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিদায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি, আদালত সুবিবেচনা করে বিজ্ঞ আদালতে যেন আমাকে আসামিকে খালাস দেয়। মাত্র 8 কার্যদিবসেই শেষ হয়েছে মামলাটির শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন বলে দাবি করছেন। আগামী 28/9 এই মামলার রায় দিন ধার্য করা হয়েছে। এই মামলা যে 11 জন সাক্ষী হয়েছে, আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব এবং এটা আমাদের দাবিও যে এই আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক। 27 আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয় অস্ত্র মামলাটির। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 10 সেপ্টেম্বর থেকে। 14 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 11 জন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসের জামিন নামঞ্জুর করেছে আদালত। সকালে মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আদেশ দেন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে ওসি প্রদীপ ও তার স্ত্রীর সব সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত। টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে
4 কোটি টাকার অবৈধ সম্পদ ও ঘোষণা বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 23 আগস্ট মামলা করে দুদক। 14 সেপ্টেম্বর ওই মামলায় প্রদীপকে গ্রেপ্তার দেখানো হয়। সেদিনই প্রদীপের আইনজীবী জামিন আবেদন করলে 20 সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করে আদালত। রোববার নামঞ্জুর হয় প্রদীপের জামিন। তার বিরুদ্ধে আপনার অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং এর স্পেসিফিক এলিগেশন আছে। জামিন নামঞ্জুর আবেদন করেছে, মাননীয় আদালত শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে যে ওনারা আগের পেন্ডিং ছিল তার চিকিৎসার বিষয়ে মাননীয় আদালত অ্যাজ পার জেল কোড চিকিৎসার ব্যবস্থা করার জন্য সেটা নির্দেশ দিয়েছেন। জামিন আবেদন নামঞ্জুর হলেও প্রদীপের সাথে দেখা করার অনুমতি চেয়েছে তার আইনজীবীরা। এ বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজকে একটা দরখাস্ত দিয়েছি মাননীয় আদালতকে যে স্যার যদি পারেন এই আদেশটা এটা জেল কোড অনুযায়ী তার সাথে একটু মানে দেখা করার, আমাদের ডিফেন্স কেস তৈরি করার একটা যদি সুযোগ করে দেন, এবং এটাও পিপি সাহেব আমাদের সাথে একমত হয়েছেন, যদি এটা জেল কোড অনুযায়ী যদি বিধি থাকে তাহলে ওনার কোনো আপত্তি নাই। প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে 2018 সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করে দুদক। আসাদ রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রায়ের সার্টিফাইড কপি জালিয়াতি করায় পুলিশের 2 কনস্টেবল সহ 4 জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এক মামলার সাজায় আদালতের সন্দেহ হলে শুনানি শেষে এর নির্দেশ দেয় বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। ধর্ষণ মামলার আসামি কবির বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। তবে আবেদনের সঙ্গে দেয়া নথিতে রায়ের সার্টিফাইড কপি জালিয়াতি করে সাজা দেখানো হয় 7 বছর। এতে সন্দেহ হলে শুনানির নির্দেশ দেয় আদালত। শুনানি শেষে আসামি কবির বিশ্বাস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ। এ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, এই মামলার রায়ে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছিল, কিন্তু নথিপত্রে দেখানো হয় আসামির 65 বছর বয়স বিবেচনায় সাজা কমানো হয়েছে। শুনানি শেষে বিষয়টি ধরা পড়ে। ওখানে 7 বছর সাজা দেওয়ার কোনো সুযোগ নাই। আদালতের কাছে যখন প্রতীয়মান হলো যে এটা আইদার মিস্টেক অফ দি কোর্ট অথবা ডকুমেন্টসটা ফর্জ, তখন এই ট্রাইব্যুনালকে উনি শোকজ করলেন যে এটার উত্তর দেন। জালিয়াতির বিষয়টি জানতেন না দাবি করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন আসামি পক্ষের আইনজীবী। কোর্টে যখন 7 বছর সাজা দেওয়া হয়, 7 বছর সাজা কেন? সন্দেহ হলে তখন আমি লার্নের ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে আমার মেমো অফ অফিসের কপি দিলাম যে আপনি একটু খোঁজ নেন। যে তারাও খোঁজ খবর নিয়ে জানতে পারলো যে এই কাগজ সার্টিফাইড কপিটা ম্যানিপুলেটেড। আসামি কবির বিশ্বাস, 2 কারা কনস্টেবল ও 1 তদবিরকারী সহ 4 জন ছাড়াও আরও কোনো আইনজীবী এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের মামলায় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনকে 2 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এই রিমান্ড মঞ্জুর করে। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, বাইতুস সালাত জামে মসজিদে 2টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে, এর একটি অবৈধ, আর ওই কাজ করেছিলেন মোবারক। এর আগে তিতাসের বরখাস্ত 4 প্রকৌশলী সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই এখন রিমান্ডে রয়েছেন। গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে দগ্ধ হন 37 জন। তাদের 33 জনেরই মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন আছেন 3 জন। ব্যাগ থেকে টাকা চুরির অভিযোগে রবিউলকে বরখাস্ত করেন ইউএনও ওয়াহিদা। এ কারণে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান তিনি। আর এই সময় তিনি একাই ছিলেন, সঙ্গে অন্য কেউ ছিল না। দুপুরে দিনাজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইসমাইল হোসেনের আদালতে 164 ধারায় জবানবন্দি দেন রবিউল। সেখানেই তিনি এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ইমাম জাফর। 50,000 টাকা চুরির অভিযোগে জানুয়ারিতে মালি রবিউল ইসলামকে বরখাস্ত করেন ইউএনও ওয়াহিদা খানম। গোয়েন্দাদের ধারণা, এই ক্ষোভ থেকেই 2রা সেপ্টেম্বর ভোররাতে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার মুক্তিযোদ্ধা বাবাকে হাতুড়ি ও ধারালো অস্ত্রে হত্যার চেষ্টা করে রবিউল। 12 সেপ্টেম্বর দিনাজপুরের বিজোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রথম দফায় 6 দিনের রিমান্ড শেষে আদালতে আনা হলে 164 ধারায় জবানবন্দি দিতে রাজি হননি রবিউল। সেদিনই আবারও তাকে 3 দিনের রিমান্ডে পায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে রোববার আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। জানান অন্য কেউ সঙ্গে ছিল না, সে হামলা তিনি একাই চালিয়েছেন। বিজ্ঞ আদালতে আবেদন দিয়েছিলাম তার স্বীকারোক্তিমূলক দায়বদ্ধ দায়টা লেখার জন্য, জবানবন্দি লেখার জন্য। বিজ্ঞ আদালত তার কাছ থেকে তার স্বীকারোক্তিমূলক স্বেচ্ছায় প্রদেশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করেছে এবং সে তার ঘটনার দায় স্বীকার করেছে। তবে স্বজনদের দাবি, নির্যাতন করে স্বীকারোক্তি নিয়ে হামলার দায় চাপানো হয়েছে রবিউলের উপর। 10টা বাজার 3 মিনিট আগে আদালতে উঠাইছে, দেখতেছি ও হাঁটতে পারতেছে না, ওকে চেংদোলা করে নিয়ে যাচ্ছে, তাতে দেখে বোঝা যাচ্ছে ওকে খুবই টর্চারিং করছে, মারধর করছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর রবিউলকে কারাগারে পাঠিয়েছে আদালত। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা ও তার বাবা এখনও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাষ্ট্রদ্রোহ সহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরও 4 মামলার স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী সহ 3 বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ। এর আগে তার বিরুদ্ধে নাশকতার 3টি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে 1টি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন জানান, ওই 4 মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টে জারি করা রুল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করতে বলেছে আপিল বিভাগ। এর আগে 17ই আগস্ট ও 23শে আগস্ট 4টি করে 8টি মামলার বিষয়ে একই আদেশ দেয় আপিল বিভাগ। এতে খালেদা জিয়ার 12 মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ বহাল থাকল। প্রধানমন্ত্রীর নির্দেশে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতেই সরকারের এই সিদ্ধান্ত। 2021 সালের 31শে মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রী জানান, পেঁয়াজ আমদানিতে যে 5% শুল্ক ছিল তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। শিগগিরই এ ব্যাপারে নির্দেশনা জারি করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর আগে গত 7 সেপ্টেম্বর পেঁয়াজ আমদানির উপর আরোপিত 5% শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। দেশি পেঁয়াজ চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং আমদানির উপর নির্ভরশীলতা কমাতে পেঁয়াজ আমদানিতে চলতি অর্থবছর 5% শুল্ক আরোপ করা হয়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় 2021 সালের মার্চ পর্যন্ত পেঁয়াজের উপর আরোপিত এ শুল্ক প্রত্যাহার করা হয়েছে। আমাদের পিক সিজন যেটা 31 আমাদের মার্চ মাসে, সেই সময়ে আমরা যখন অনেক বেশি প্রোডাকশন করব, সেই সময় যাতে করে গুয়ারা ন্যায্য দাম পায়, সেই জন্য আমরা 31 মার্চ পর্যন্ত এটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা আমরা এ পর্যন্ত নিয়ে গেছি। এলসি করা পেঁয়াজের খুব অল্প পরিমাণে রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। আর শনিবার যেসব পেঁয়াজ এসেছে তার বেশিরভাগই নষ্ট হয়ে যাওয়ায় ফেলে দেওয়া হচ্ছে ভোমরা ও হিলিতে। গেট পাস না পাওয়ায় আজও বেনাপোল দিয়ে ঢোকেনি পেঁয়াজের ট্রাক। এদিকে অনুমতির অপেক্ষায় এখনও স্থল বন্দরগুলোর উপরে আটকে আছে কয়েকশো পেঁয়াজের ট্রাক। গেল সোমবার রপ্তানি বন্ধ করে দেওয়ায় ভারতের অভ্যন্তরে আটকা পড়ে আগের এলসি করা বাংলাদেশের শত শত ট্রাক পেঁয়াজ। জটিলতা কাটিয়ে শনিবার খুবই অল্প পরিমাণ পেঁয়াজ রপ্তানির ছাড়পত্র দেয় দিল্লি, কিন্তু এতদিনে গরমে নষ্ট হয়ে গেছে পেঁয়াজ। শনিবার হিলি স্থলবন্দর দিয়ে 11টি ট্রাকে 250 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। আমদানিকারকরা জানিয়েছেন, নির্ধারিত সময় প্রায় 5 দিন পর পেঁয়াজ আসায় গরমে বেশিরভাগই পচে নষ্ট হয়ে গেছে। আর যেসব পেঁয়াজ কিছুটা ভালো রয়েছে সেগুলো 100 থেকে 300 টাকা বস্তা দরে বিক্রি হচ্ছে। আর রপ্তানি বন্ধ থাকায় আগের এলসি করা প্রায় 2 শতাধিক পেঁয়াজের ট্রাককে গেট পাস না দেওয়ায় এখনও আটকে আছে সীমান্তের ওপারে। বাকি যে 200 ট্রাক কিংবা 10,000 মেট্রিক টনের এলসি আছে, সেই বিষয়ে তারা কি পদক্ষেপ গ্রহণ করলো এই বিষয়ে আমাদের এখন পর্যন্ত তারা কোনো কিছু জানায় নাই। 11 ট্রাক পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করেছে, তার অর্ধেক পচায়। একই অবস্থা ভোমরা স্থলবন্দরেও। 253 ট্রাকের মধ্যে শনিবার মাত্র 31টি প্রবেশ করেছে বন্দরে, যার অর্ধেকই পচে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা। স্থলবন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমদানি করা পেঁয়াজের মান খুবই খারাপ, তাই এগুলো স্থানীয় বাজারে বিক্রি করা ছাড়া বিভিন্ন জেলায় পাঠানো সম্ভব নয়। আমি কর্তৃপক্ষ এটাই বলবো যে পেঁয়াজ বন্ধ করার দরকার করেন, কিন্তু তার আগে এলসিটা বন্ধ করেন। এলসি বন্ধ করলে কোনো ব্যবসাদার ক্ষতিগ্রস্ত হবে না। আজকে ভারতের গোদাডাঙ্গায় যে মালগুলো আটকাইছিল দিনের পর দিন,
সেই আটকাই থাকার কারণে মালের যে বর্তমান পরিস্থিতি, এখান থেকে 50% মাল আউট হয়ে যাবে। এদিকে চূড়ান্ত গেট পাস না পাওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে রোববারও প্রবেশ করেনি কোনো পেঁয়াজবাহী ট্রাক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ থেকে অনলাইনে কেনা যাবে পেঁয়াজ। একজন ভোক্তা 36 টাকা কেজি দরে অনলাইনে সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। সেজন্য দিতে হবে 30 টাকা ডেলিভারি চার্জ। রোববার টিসিবি ও ই ক্যাবের উদ্যোগে অনলাইন পেঁয়াজ বিক্রির এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এ সময় মন্ত্রী জানান, পেঁয়াজের বাজার স্বাভাবিক করতে টিসিবির মাধ্যমে আমদানি করবে বড় শিল্প গ্রুপগুলো। ভারত সহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসার খবরে দেশের অস্থির বাজারে কিছুটা কমতির দিকে দাম, তবে এখনও আসেনি নাগালের মধ্যে। বাজারকে স্বাভাবিক করতে গত সপ্তাহে টিসিবির মাধ্যমে অনলাইনে পেঁয়াজ বিক্রির ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এরই ধারাবাহিকতায় টিসিবি ও ই ক্যাবের উদ্যোগে ই কমার্স প্ল্যাটফর্মে পেঁয়াজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে একজন গ্রাহক অনলাইনে 36 টাকা কেজি দরে সর্বোচ্চ 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন। একজন সপ্তাহে একবারই কিনতে পারবেন এবং পেঁয়াজ বাসায় পৌঁছে দেওয়া হবে 30 টাকা ডেলিভারি চার্জে। শুরুতে ঢাকা ও চট্টগ্রামের গ্রাহকরাই সুবিধা পাবেন। প্রতি কেজি পেঁয়াজ 36 টাকা। একজন ক্রেতা 3 কেজি পেঁয়াজ কিনতে পারবেন 7 দিন পর পর। প্রতিটি ডেলিভারি অনূর্ধ্ব 30 টাকা। বিক্রেতারা আপাতত আধা টন করে পাবেন, ভবিষ্যতে দৈনিক 1 টন করে দেওয়া হবে। তবে এটা নির্ভর করবে চাহিদা এবং যোগানের উপর। ট্রাক সেলের পাশাপাশি অনলাইনে নিত্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছানোর এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন টিসিবির চেয়ারম্যান। সমাজের একটা বড় অংশ অনলাইনে কেনাকাটা করে থাকে, আর যাদের পক্ষে হয়তো ট্রাক সেলে কেনাকাটা করা সম্ভব হয় না। এই ব্যবস্থার মাধ্যমে আমি আশা করছি যে সবাইকে টিসিবির পণ্য সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হব। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, অনেক ভোক্তা সামাজিক বা ব্যস্ততার কারণে লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পেঁয়াজ কিনতে পারেন না। তাদের জন্যই মূলত এই উদ্যোগ। এছাড়াও পেঁয়াজের যথেষ্ট মজুত আছে জানিয়ে তিনি বলেন, যেটুকু ঘাটতি আছে তাও ভারত, তুরস্ক এবং মিয়ানমারের পেঁয়াজ থেকে পূরণ করা সম্ভব। আমরা কিন্তু এবার টিসিবির মাধ্যমে বড় সড়ো আমদানির পথে রয়েছি পেঁয়াজ, এবং আরো অনেক বড় ব্যবসায়ীরাও টিসিবির মাধ্যমেই তাদের পেঁয়াজ আমদানি করে ডিস্ট্রিবিউট করবেন। তাই আমি অনুরোধ জানাবো, পাশাপাশি হয়তো এই মুহূর্তে প্রাথমিকভাবে বড় শহরগুলোর কথা চিন্তা করেছেন, কিন্তু আমার ছোট শহরেও কিন্তু আমি চাই এটা বিস্তৃত হোক। প্রাথমিকভাবে চাল, ডাল, স্বপ্ন অনলাইন, সিন্দাবাদ.com, সবজিবাজার.com, যাচাই.com সহ 8টি সাইটে পাওয়া যাবে টিসিবির পেঁয়াজ। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 3 দিনে খুচরা বাজারে কেজিতে পেঁয়াজের দাম কমেছে 20 টাকা আর পাইকারিতে 15 টাকা। 2-1 দিনের মধ্যে ভারতীয় পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। তবে দাম বাড়ার খবরে অনেকেই বেশি পেঁয়াজ কেনায় বাজারে এখন ক্রেতা কম। এদিকে রোববারও বাজার নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে 11টি দোকানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রপ্তানির জন্য আগের অনুমতি পাওয়া ভারতীয় পেঁয়াজ আসার খবরে কমতে শুরু করেছে দাম। 2 থেকে 3 দিনের ব্যবধানে প্রতি কেজিতে 20 টাকা দাম কমেছে। রাজধানীর কারওয়ান বাজারে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়, খুচরা বাজারে যা আরও 5 টাকা বেশি। আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি 55 এবং খুচরায় 60 টাকায়। বর্তমানে বাজার বৃহস্পতিবারের এ পর্যন্ত 20 টাকা কমে গেছে কেজি প্রতি। একদমই কোনো কিনে বেচা নাই, বাজারে কোনো কাস্টমারে নেই। পেঁয়াজ তো মনে হয় আমার কিনে 82 টাকা কেজি, আর পেঁয়াজ ভেতাতে 70 টাকা। আমি এক পাল্লা লইছি 73 টাকা কেজি বসে, 380 টাকা পাল্লা। রাজধানীর শ্যামবাজারের আড়তগুলোতে আরও 5 টাকা কমে দেশি পেঁয়াজ 65 থেকে 70 এবং বিদেশি 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। ভারতের পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমবে বলে জানান ব্যবসায়ীরা। এখন আমাদের কাছে শুধু ইন্ডিয়ান পেঁয়াজটা আছে, এটা আমরা 50 টাকা উপরে, সর্বোচ্চ 50, নিচে 40 টাকা বিক্রি করতেছে। যদি ইন্ডিয়া পেঁয়াজ দেয় আমাদের বাজার আবার স্বাভাবিকভাবে আসবে, কিন্তু ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় তাহলে আমাদের যে দেশে পেঁয়াজ আছে সেইগুলোকে সুন্দরভাবে বন্টন করলে বাজার স্বাভাবিক রাখা যাবে। পেঁয়াজের বাজার তদারকি করতে রাজধানীর কারওয়ান বাজার সহ 6টি বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বাড়তি দামে পেঁয়াজ বিক্রির জন্য 11টি দোকানে 29,000 টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে, এবং শুধু পেঁয়াজ নয়, অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য সহ যে কোনো ধরনের দেশের আপনার যে কেউ যদি চেষ্টা করে কোনো ধরনের কারসাজি করার, তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর 0 টলারেন্স দেখাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ীরা জানায়, দেশে মজুদ পেঁয়াজের সুষ্ঠু বন্টনের মাধ্যমেই চাহিদা মেটানো সম্ভব। এজন্য দরকার ভোক্তাদের সচেতনতা।
সাদ্দাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীলঙ্কার সফর নিশ্চিত হয়নি এখনও, তবে দলীয় অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ব্যক্তিগত পর্যায়ের পর এতদিন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে চলেছে প্রস্তুতি। এবার শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। প্রথম দিন অনুশীলন করেন 16 জন। 2 ক্রিকেটারের মধ্যে পাওয়া গেছে করোনা উপসর্গ, একজনকে নিয়ে শঙ্কা বিসিবির। এ কারণে বাকিরা আছেন আইসোলেশনে। এত কিছুর পরে দলীয় অনুশীলনে ফিরতে পেরে স্বস্তিতে মাহমুদুল্লাহ রিয়াদ। স্কিল ক্যাম্প শুরুর কথা বেলা 2:45। নির্ধারিত সময়ের আগেই মিরপুরের হোম ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহরা। লকডাউনে ঘরবন্দি থাকার পর একাকী আর ছোট গ্রুপের অনুশীলনে যেন হাঁপিয়ে উঠেছিলেন। দলীয় প্রস্তুতি শুরুর আগে এ যেন মুক্তির আনন্দ। কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলন, দল হয়ে ফুটবল খেলার দৃশ্য ছিল নিয়মিত। করোনায় এজন্য অপেক্ষা 7 মাসের। প্রাথমিক দলের 27 জনের মধ্যে প্রথম দিন অনুশীলনে আসেন 16 জন। ট্রেনার নিকলির অধীনে লিটন সৌম্যদের ফিটনেসের কাজ দিয়ে শুরু হয় প্রস্তুতি। এরপর ব্যাটিং ক্যাচিংয়ে গুরুত্ব দেন কুক, ডমিঙ্গো। পুরো সময় নজরদারি ছিল বিসিবি মেডিকেল টিমের। অনেকদিন পর আমরা মিরপুরে অ্যাজ এ গ্রুপ প্র্যাকটিস স্টার্ট করলাম, খুবই ভালো লাগছে। যতটুকু বাসায় আমরা করতে পেরেছি রানিং বা জিম ওয়ার্ক, বাট স্কিলের কাজগুলো করতে পারছিলাম না। বাট এখন ওই জিনিসগুলো আমরা স্টার্ট করেছি বেশ অনেকদিন ধরে। ইন্ডিভিজুয়াল সেশন হলো, এখন আমরা গ্রুপ ওয়াইজ ট্রেনিং স্টার্ট করেছি। সো ইটস বিন গুড নাও। 5 সপ্তাহের ব্যক্তিগত অনুশীলনে ব্যাটিংটা ঝালিয়ে নেওয়া গেছে বেশ। কতটা উন্নতি হয়েছে বা করতে হবে জানা যাবে দলীয় অনুশীলনেই। কোচদের অধীনে স্কিল ক্যাম্পে দল হয়ে কাজ করতে চান টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ, যাতে উপকার হবে বোলার, ব্যাটসম্যান সবার। টিমমেটদের সাথে এখন কাজ করছি, এখন গ্রুপ ওয়াইজ কাজ করা হচ্ছে। টিমমেটরাও বেশ অনেক উৎফুল্ল এবং আমিও বেশ উৎফুল্ল, কারণ দিন শেষে এটা একটা টিম গেম এবং টিমের সবার সাথে মিলে যদি ট্রেনিংটা এনজয় করা যায়, ওটা আরও বেশি ইউজফুল হয় নিজের জন্য এবং টিমমেটদের জন্য। সকালে বায়ু বাবলে হোটেলে ওঠেন ক্রিকেটার ও কোচিং স্টাফ। 2 ক্রিকেটারের মধ্যে করোনা উপসর্গ থাকায় বাকি 11 জনকে রাখা হয়েছে আইসোলেশনে। করোনা পরীক্ষার পর বাকিরা প্রস্তুতি শুরু করবেন বৃহস্পতি অথবা শুক্রবার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সফরের শর্ত শিথিল নিয়ে এখনও সুখবর দিতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে ইতিবাচক আলোচনার খবর দিয়েছে এসএলসি, যদিও আনুষ্ঠানিকভাবে এখনও বিসিবিকে কিছুই জানায়নি তারা। সোমবার এ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। ভেতরের খবর, মৌখিকভাবে ইতিবাচক ইঙ্গিত মিলেছে। সে অনুযায়ী সফরের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। কোয়ারেন্টিনের সময় অনুশীলনের সুযোগ এবং সফরে কতজনের বহর নিয়ে আসবে বাংলাদেশ, লঙ্কান বোর্ডের কাছ থেকে তার সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চায় বিসিবি। সফর সংক্রান্ত চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এসএলসি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ম্যাচ রেফারি শ্রীলঙ্কান রঞ্জন মাদুগালে। তিনিও কোয়ারেন্টিন পর্বে অনুশীলনের সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জনে শক্তিশালী জাতীয় দল গঠন ও তৃণমূল ফুটবলে জোর দিয়ে 36 দফার ইশতেহার ঘোষণা করেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে সম্মিলিত পরিষদ। 2024 সালের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে 150 ও নারী দলকে 100-র ভেতর আনার প্রতিশ্রুতি ছিল সবচেয়ে আলোচিত অংশ। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন কাজী সালাউদ্দিন। চতুর্থ দফায় বাফুফের সভাপতি হতে আবারও প্রতিশ্রুতি নিয়ে হাজির কাজী সালাউদ্দিন। টানা 12 বছর ফুটবলের এই অভিভাবক সফল নাকি ব্যর্থ, সে নিয়ে আছে বিতর্ক। প্রতিটি নির্বাচনের আগে দেয়া ইশতেহারের অনেক কিছুই পূরণ হয়নি, তবে ফুটবল মাঠে আছে, এটাই সবচেয়ে বড় সফলতা। এবার 36 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের। জন্য করেছি 2 পৃষ্ঠার ইশতেহারে জাতীয় দল, নারী দল, ঘরোয়া ফুটবল, উন্নয়ন প্রকল্প আর টেকনিক্যাল, এই 5টি বিষয় আলাদা আলাদা লক্ষ্য নির্ধারণ হয়েছে। সাফ ও এসএ গেমসের শিরোপা পুনরুদ্ধারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলে হাই প্রোফাইল কোচিং স্টাফ, প্লেয়ার মনিটরিং ও ম্যাচ অ্যানালাইসিস সফটওয়্যার সংযুক্ত করার ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন অক্টোবর 2024-এর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে 150-এর কাছাকাছি আনার পরিকল্পনা নিয়ে এগোতে চান তিনি। এই স্টেটটা দেওয়ার আগে প্রায় 3 মাস কমপ্লিট রিসার্চ, কমপ্লিট ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট করে আপনাদেরকে বলা হয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা ছিল, আমরা প্রায় 3 বছর কোনো ফিফা ফ্রেন্ডলি খেলতে পারিনি। এখন আমরা খেলি বলে আবার ব্যাক করে চলে আসছে 187-এ, আমরা 180-তে নিয়েছিলাম।
ইশতেহারে নিয়মিত লিগ, নির্দিষ্ট ক্যালেন্ডার প্রণয়ন ও নির্ধারিত সময় দলবদলের কথা বলা হয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন স্টেডিয়ামের সংখ্যা বৃদ্ধি, জিমনেশিয়াম তৈরির প্রতিশ্রুতিও ঠাঁই পেয়েছে। কিন্তু এই প্রতিশ্রুতির বেশিরভাগই আগের মেয়াদে দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। সেই দায় যেভাবে এড়িয়েছেন কাজী সালাউদ্দিন, সেটা অবাক করেছে সবাইকে। 2016 ইশতেহারটা আমি 70 থেকে 75% খাবার হয়েছে আর 25% হয়নি। বাট এখানে একটা জিনিস আপনাদের জানা দরকার, ওই ইশতেহারটা আমার দেওয়া ছিল না। তখন একটা মানে একটা কনফিউশন চলতেছিল ইলেকশনের আগে, আপনাদের সবারই মনে আছে। এবং যখন ইশতেহারটা দেয়, ওই মিটিংয়ে তো আপনারা ছিলেন, ওই প্রেসে আমি ছিলাম না। 12 বছর চালাতে গেলে আমাদের ভুল ত্রুটি কিছু থাকতেই পারে। অনেক কথা দিয়েছিলাম ইশতেহারে, হয়তো তার 70 ভাগ পেরেছে, 30 ভাগ পারিনি। 36 দফা ইশতেহার বাস্তবসম্মত মনে করছেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। 3 অক্টোবরের নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান তাদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় নতুন করে 26 জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন 1544 জন রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.32%। এ নিয়ে মোট করোনা আক্রান্ত 3,48,916 জন। নতুন করে 2,179 জন সুস্থ হওয়ায় এই সংখ্যা এখন 2,56,565 জন। এ পর্যন্ত করোনায় দেশে প্রাণ হারিয়েছেন 4,939 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.42%। শীতকালে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করে মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার সময় আন্তরিকতার সঙ্গে কাজ করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। ব্যবসা বাণিজ্য সচল রাখতে তার সরকারের আন্তরিকতার কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশে থাকতে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা জমা করেছে একাধিক মন্ত্রণালয়, সংগঠন, সংস্থা ও প্রতিষ্ঠান। তাদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে সেই অনুদান হস্তান্তর করেন। গণভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়ে অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় সবার অংশগ্রহণকে সাধুবাদ জানানোর পাশাপাশি আসছে শীতকালে করোনার প্রকোপ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন, তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্য হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। বিভিন্ন দুর্যোগে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো বরাবরের মতো এগিয়ে আসায় কৃতজ্ঞতা জানান সরকার প্রধান। ব্যাংক যেন ভালোভাবে চলে সেদিকে বিশেষ দৃষ্টি দিতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সমস্যা যাতে না হয় সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যাংকটা যেন ভালোভাবে চলে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আর কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় মার্জ করাতে হয়। তো সেটা তো বিবেচনা করে দেখতে হবে যে কোনটা ঠিকমতো চলছে বা কোনটা চালাতে পারছে কিনা, বা সেগুলি বিবেচনা করেই করা হবে। অবিবেচনা করে কিছু করা হবে না, এটুকু ভরসা রাখবেন। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। করোনার ভয় কমে যাওয়ায় অনেকেই ভিড় করছেন সেবা নেওয়ার জন্য। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাম্প্রতিক চিত্র এটি। রোগীর এমন চাপ সকাল থেকেই। করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে কমে গিয়েছিল রোগী, তবে এখন আর সেই অবস্থা নেই। ভিড় লেগেই থাকছে সব জায়গায়। এরই মধ্যে সেবা পাওয়ার অপেক্ষায় রোগীরা। ভালো জায়গায় যাওয়ার তো নাই, কারণ এখানে অনেক রোগী, এত রোগীর মধ্যে তো আর জায়গা পাওয়া যাবে না। নিছিলাম হার্ট ফাউন্ডেশন, ও জায়গা সিট খালি নাই দেখে এই জায়গা আনছি।
414 শয্যার হাসপাতালটিতে বর্তমানে নন কোভিড রোগীদের জন্য বরাদ্দ 358টি শয্যা। তবে এর বিপরীতে রোগী ভর্তি আছেন 720 জন। সব ধরনের সেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বের মতোই এখন আসতেছে পেশেন্ট। আপনি যদি ওপিডিতে যান দেখবেন যে লম্বা লাইন, আপনি ধাক্কায় ঢুকতে পারবেন না। এখন তো 3টা ল্যাব চলতেছে, 3টা ল্যাব চললে প্রায় 25 থেকে 30টা এনজিওগ্রাম হয়, প্রায় 5 থেকে 10টা এনজিওপ্লাস্টি হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাও একই। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে। শয্যা না পেয়ে অনেকে জায়গা নিয়েছেন মেঝে বারান্দায়। আমাদের আবার আগের মতোই বহির্বিভাগে 2-2.5 হাজার রুগী আসছে এবং অন্তঃবিভাগে প্রায় 2.5 গুণ বেশি আমাদের রুগী এখন ভর্তি। নিশ্চয়ই আমাদের হাসপাতালে দেখেছেন বারান্দা সহ প্রত্যেকটি জায়গায় এত রুগী বেশি, আমরা সামাল দিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। মানুষের মধ্যে করোনার ভীতি কিছুটা কমায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তবে এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে অপ্রয়োজনে রোগীর স্বজনদের ভিড় না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসেও অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। নীতিমালা সংশোধন আর চিঠি চালাচালিতে কেটে গেছে লম্বা সময়। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে চূড়ান্ত অনুমোদন মিলবে এ সপ্তাহেই। অ্যান্টিজেন পরীক্ষা পদ্ধতিতে মাত্র 15 মিনিটে করোনা শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন না দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে এই পরীক্ষা। ভারতেও শুরু হয়েছে 26 জুলাই থেকে। সেখানে প্রতিদিন 11 লাখেরও বেশি করোনা পরীক্ষা হলেও বাংলাদেশে তা মাত্র 10 থেকে 12 হাজার। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি জানতে প্রয়োজনীয় পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা বাড়াতে অ্যান্টিজেন টেস্ট শুরু করা জরুরি। এই পদ্ধতিতে পিসিআরের তুলনায় কম সময়ে ও অল্প খরচে বেশি পরীক্ষা সম্ভব। অ্যান্টিজেন টেস্ট এতই সুবিধা যে এটা হচ্ছে মানে এমনকি পয়েন্ট অফ কেয়ারও করা যায়, যে কোনো মানুষও করতে পারে, কিন্তু করতে গেলেও সোয়াবটা নিতে হয়, ব্লাড থেকে করা যায় না। বিশেষজ্ঞ মতামত আর প্রশাসনিক যে পদক্ষেপ তার মধ্যে খুব একটা সমন্বয় অনেক সময় আমরা খুঁজে পাচ্ছি না। বিশেষজ্ঞরা একটা কথা বললেন, সেটা যদি বাস্তবায়িত হতে মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস লাগে, অথচ আমরা সময় হারাচ্ছি। গত 3 জুন করোনা শনাক্তে আরটিপিসিআর পদ্ধতির পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষার সুপারিশ করে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। এরপর একাধিকবার তাগিদ দিলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি। নীতিমালার একটা খসড়া তৈরি হয়েছে গতকাল, এবং আমি মনে করি যে আপনার 2-1 দিনের মধ্যে এটা সম্পূর্ণ করে আগামী রবিবারেই হয়তো মন্ত্রণালয়ে এটা পৌঁছে দেওয়া সম্ভব হবে, এবং তখন হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা উদ্যোগ গ্রহণ করবেন। অ্যান্টিজেন পরীক্ষার নীতিমালার খসড়া চূড়ান্ত। 31 আগস্ট বেশ কিছু পর্যালোচনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নীতিমালা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অপেক্ষা অনুমোদনের। প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করেছি, আরো কিছু যাচাই বাছাই করা হচ্ছে। যে কোনো মুহূর্তে আমরা অ্যান্টিজেন টেস্টটা শুরু করে দিতে পারি। যে সকল জায়গায় পিসিআর ল্যাব নাই, আমরা সেখানে প্রিফারেন্স দিব আগে। তাছাড়া যে সকল এলাকায় কোভিড পেশেন্ট আমরা বেশি পাচ্ছি, সেখানে আমরা এই অ্যান্টিজেন টেস্টটা করাবো। শুধু অ্যান্টিজেন নয়, করোনার সংক্রমণ হার জানতে অ্যান্টিবডি পরীক্ষারও সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়ার্ক পারমিট জটিলতায় সিঙ্গাপুরে ফিরে গেলেন অণুজীব বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীল। সকাল 7:30টায় বিমানের ফ্লাইটে ঢাকা ছাড়েন করোনা শনাক্তে গণস্বাস্থ্যের র্যাপিড টেস্টিং কিট উদ্ভাবন দলের প্রধান। গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, এতদিন পর্যটন ভিসায় বাংলাদেশে ছিলেন ডক্টর বিজন। সিঙ্গাপুরের নাগরিক হওয়ায় ওয়ার্ক পারমিট নিয়ে গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছিলেন তিনি। জুলাইয়ে শেষ হয় তার পারমিটের মেয়াদ। তা বাড়ানোর আবেদনে দেখা দেয় প্রক্রিয়াগত জটিলতা। সে কারণে এমপ্লয়মেন্ট ভিসা নিতে সিঙ্গাপুরে গেছেন এই বিজ্ঞানী। সেখানে ই ভিসার আবেদন করবেন। তা পেলে 1.5 থেকে 2 মাসের মধ্যে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। সিনেমা হল খুলবে কবে? সিনেমা প্রেমীদের এমন প্রশ্নের উত্তর নেই এখন পর্যন্ত। তবে চলচ্চিত্র প্রযোজক ও হল মালিকরা প্রেক্ষাগৃহ খুলে দেওয়ার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছে।
হল মালিকরা বলছেন, চাইলেই স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল পরিচালনা করা সম্ভব। আর তথ্য মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খুলবে না সিনেমা হল। যদিও এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে চলচ্চিত্রের শুটিং। টানা 6 মাস বন্ধ দেশের সিনেমা হলের দরজা। ধুলো জমেছে চেয়ারে, ঝুল পড়েছে পর্দায়। অদৃশ্য এক অণুজীবের তাণ্ডবে থমকে আছে সবকিছু। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে বিপণী বিতান, গণপরিবহন, অফিস আদালত। বন্ধ রয়েছে সিনেমা হল। কবে খুলবে সে বিষয়ে সিদ্ধান্তহীনতায় খোদ তথ্য মন্ত্রণালয়। চলতি মাসে হল খোলার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনায় বসার কথা তথ্যমন্ত্রীর। সিনেমা হলগুলো খুলে দেওয়ার জন্য সিনেমা হলের মালিকদের পক্ষ থেকে এবং সিনেমার পরিচালক প্রযোজকদের পক্ষ থেকে দাবি আছে এবং তাদের সাথে এই মাসের শুরুতে আমি বসেছিলাম। তো আমি বলেছি যে আমরা 15 তারিখের পরে বসে আবার সিদ্ধান্ত নেব। খুব সহসা তাদের সাথে বসবো। তবে দ্রুত সিনেমা হল না খুললে এখাতে অর্থনৈতিক বিপর্যয় বড় আকার ধারণ করবে বলে মনে করছেন হল মালিকরা। অনেক সিনেমা হল বন্ধ হওয়ার আশঙ্কা করছেন তারা। দর্শকদেরকে আনতে হবে, হলমুখী করতে হবে। হলমুখী না করলে এই দর্শকদেরকে আমরা হারিয়ে ফেলবো, চিরকালের জন্য হারিয়ে দেবো। যে হলগুলো কিন্তু অলরেডি 10-12টা হল কিন্তু ভেঙে ফেলছে, অভিসারও বন্ধ। এখন সব হলই কিন্তু বন্ধের দিকে আপনার গোডাউনের মতো হয়ে যাচ্ছে সব। তো আমি মনে করি হলটা খুলে দেওয়া উচিত, খুলে দিয়ে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে এখন আছে 195টি প্রেক্ষাগৃহ, এর মধ্যে 65টি নগদ টাকা দিয়ে সিনেমা কিনতে পারে। করোনায় হল ব্যবসা হুমকির মুখে পড়ায় এ পেশার সাথে যুক্তরা তাকিয়ে সরকারি ভর্তুকির দিকে। তবে আসার কথা, সম্প্রতি একনেক বৈঠকে সিনেমা হল বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল গঠনের নির্দেশনা পেয়েছে তথ্য মন্ত্রণালয়। করোনা পরবর্তী সময়ে ঢাকায় সিনেমা ঘুরে দাঁড়াতে সঠিক পরিকল্পনার বিকল্প নেই। তবে এমন কিছু সিনেমা মুক্তির তালিকায় রয়েছে যেগুলোর কাঁধে ভর করে কেটে যেতে পারে চলমান অমানিসা। উৎসব মুখর হতে পারে প্রেক্ষাগৃহগুলো। আর তাই অপেক্ষা এখন সিনেমা হল খোলার। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।